ম্যাচের পর ম্যাচ জিতে চলেছে আর্জেন্টিনা, জায়গা করে নিয়েছে শেষ ১৬-তে। তবে এই আর্জেন্টিনাকে কি ২০২২ সালের সেই আর্জেন্টিনা দলটার মতো লাগছে যারা বিশ্বকাপ জিতেছিল শেষ পর্যন্ত? অথবা এই আর্জেন্টিনা দলটাকে দেখে কি আপনার মনে হচ্ছে যে তারা টানা ২বার বিশ্বকাপ জিততে পারবে? অনেক প্রশ্ন রয়েছে আর্জেন্টিনার এবারের বিশ্বকাপের পথ চলা নিয়ে। তারা দুর্দান্ত ফুটবল খেলার পরও সেই ফাঁকফোকরগুলো কি, সেটা আমরা জানার চেষ্টা করব আজকে। এজন্য আমার সঙ্গে উপস্থিত আছেন রাজ, শুভ, নারায়ণ চৌধুরী। আচ্ছা, আপনার কাছে জানতে চাচ্ছি, আর্জেন্টিনাকে ঠিক ওই একটা বিধ্বংসী আর্জেন্টিনার মতো কেন লাগছে না? দেখুন, আর্জেন্টিনা এখন পর্যন্ত ৪টা ম্যাচ খেলেছে। যদিও ফুটবলে জয়ই শেষ কথা। হ্যাঁ, কিন্তু এক্স্যাক্টলি এবং বিশ্বকাপের মতো টুর্নামেন্টে আলটিমেটলি আপনি যখন বিশ্বকাপ জিতে যাবেন, কেউ অনেক বছর পর আর আর্জেন্টিনা কিভাবে খেলে জিতেছে ওটা খুব বেশি আর মনে রাখবে না। এনিওয়ে, বাট যেহেতু আমরা আর্জেন্টিনার পারফরমেন্সের কথা যদি বলি, এখানে মেসি আছেন এবং আর্জেন্টিনার ক্ষেত্রে সবসময় আমরা বলি যে আর্জেন্টিনা সুন্দর ফুটবল খেলে। ব্রাজিল আর্জেন্টিনার ক্ষেত্রে মূলত এই আলোচনাটা আসে। নান্দনিক ফুটবল দেখা যায়। তো সেই ক্ষেত্রে আর্জেন্টিনার ফুটবলের জয়ের পাশাপাশি কেমন ফুটবল খেলছে সেই আলোচনাটা অবধারিতভাবে চলে আসবে। এখন আর্জেন্টিনা গ্রুপ স্টেজে আলজেরিয়া বিপক্ষে খেলেছে, তারপর অস্ট্রিয়া, তারপর জর্ডান। ঠিক কেউই একেবারে আপনার মানে এখনকার সময়ের সবচেয়ে সেরা দলগুলোর মধ্যে একটা না। হ্যাঁ, প্রত্যেকটা দলের ডিফারেন্ট টাইপের চ্যালেঞ্জ নিয়ে হাজির হয়েছে। কেপ ভার্দে তো রাউন্ড অফ 32-তে আরও বড়, টু বি অনেস্ট, গ্রুপ স্টেজে ওই তিনটা দল যে চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে আর্জেন্টিনাকে, তার চেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে ফেলেছে কেপ ভার্দে। অবশ্যই। কিন্তু এটা তো হচ্ছে অপোনেন্টের দিক থেকে চ্যালেঞ্জ। আর্জেন্টিনার দিক থেকে যদি আমরা বলি, আর্জেন্টিনার খেলায় আপনার, হ্যাঁ, আর্জেন্টিনা মিডফিল্ডে বল পজিশন রাখছে, আর্জেন্টিনার চান্স ক্রিয়েট করছে, কিন্তু আপনার একদিক থেকে হচ্ছে আর্জেন্টিনার গোলগুলো বলতে গেলে সব মেসি দিচ্ছেন। আর্জেন্টিনার ঠিক ওই অর্থে আপনি ২০২২ বিশ্বকাপ আমরা স্পেশালি সৌদি আরব ম্যাচ বা মেক্সিকোর বিপক্ষে ম্যাচে 60 মিনিটসের পর থেকে যে আর্জেন্টিনাকে দেখেছি, সেটার সঙ্গে তুলনা করলে অ্যাস্থেটিক্সের দিক থেকেও ঠিক আর্জেন্টিনাকে আর্জেন্টিনার মতো লাগছে না। গোল স্কোরিংয়ের কথা যদি বলেন বা চান্স ক্রিয়েশনের কথা যদি বলেন, সেদিক থেকেও এইবার আর্জেন্টিনাকে ওই আর্জেন্টিনার মতো লাগছে না। মনে হচ্ছে কোনো একটা জায়গায় কিছু একটা প্রবলেম থেকে যাচ্ছে। এখন এইটা আপনি বলতে পারেন যে মিডফিল্ডের কম্বিনেশন বলতে পারেন। মিডফিল্ডের গতবার এনজো ফার্নান্দেজ, ম্যাকঅ্যালিস্টার এবং দে পলের যে কম্বিনেশন, সেটা এবার কতটা হচ্ছে। দি মারিয়া। হ্যাঁ, আসছিলাম সেটাতে। পরের রিজনটা হচ্ছে দি মারিয়ার কারণে ওই তিনজনের মিডফিল্ডের পজিশন গতবার যেটা ছিল, দি মারিয়া না থাকে, এবার সেখানে কিছু অবভিয়াস চেঞ্জ এসেছে। তো সেটার কারণে আর্জেন্টিনার প্রবলেম হচ্ছে হয়তো। প্লাস হচ্ছে আপনার এবার ইউএসএর বা এখন পর্যন্ত আর্জেন্টিনা সব ম্যাচ ইউএসএতেই খেলেছে। ইউএসএ, মেক্সিকোর, কানাডার যেই টেম্পারেচারে খেলা হচ্ছে, যেই এক একটা মাঠের এক এক ধরনের কি বলবো অ্যাটমসফিয়ার বলতে পারেন, ইভেন ঘাসের, যদিও আমাদের ফুটবলে অনেকে বার্সেলোনা বা এই ধরনের দলগুলোর ক্ষেত্রে যখন ঘাসের উদাহরণ আসে তখন একটা হাসাহাসি হয়। যাবি, আশা করি আমাদের অনুষ্ঠানটা দেখছেন না। বাট ঘাসের আয়তনের কারণে কিন্তু আপনার ট্যাকটিক্স বা খেলার স্টাইল, স্পেশালি যারা পজিশন ওরিয়েন্টেড দল, পজিশন ডোমিনেট পজিশন বেশি রেখে খেলে, তাদের ক্ষেত্রে ঘাসের আকার আকৃতি একটা প্রবলেম ক্রিয়েট করে যদি ঠিক মতো না হয়। তো এই জিনিস সব কিছু মিলিয়েই বা আরেকটা হচ্ছে আর্জেন্টিনার কোর আপনি ২০২২-এর কোর টিমটাই আছে, কিন্তু তারা তো অলরেডি 4 বছর বেশি হয়ে গেছে। মেসির বয়স 39 বলছি, ওতামেন্দির বয়স 39। অনেক বিশ্লেষকরাও এই জায়গাটা পয়েন্ট আউট করছেন যে উনি কিছু খেলোয়াড়দের প্রতি একটু লয়ালিটি দেখাচ্ছেন কিনা। হ্যাঁ, লয়ালিটি থাকবে আপনার, অবভিয়াসলি যেই দলটা আপনাকে 4 বছরে তো অনেকের খেলার ধার কমে গেছে। এক্স্যাক্টলি, সেই কারণে আপনার এই আর্জেন্টিনার যে প্রেসিং এর একটা ইন্টেন্সিটি, যেটা ২০২২-এ ছিল, সেটা এবার অনেকটা কম মনে হচ্ছে। আপনি যদি বলেন যে আর্জেন্টিনাকে কেন আর্জেন্টিনা লাগছে না, তার একটা বড় কারণ প্রেসিং এর ইন্টেন্সিটি। সেটার পেছনে একটা বড় রিজন হতে পারে, একটা তো হচ্ছে ইউএস এর ওয়েদার বা টেম্পারেচার বা সবকিছু মিলিয়ে, আরেকটা হতে পারে আর্জেন্টিনার কোর গ্রুপটার এইজ, বয়স বেশি হয়ে গেছে, সেই কারণে প্রেসিং এর ইন্টেন্সিটি কমছে। সবকিছু মিলিয়েই আর্জেন্টিনাকে আর্জেন্টিনা লাগছে না আর কি। এর পেছনে মূল কারণ কি হতে পারে? এই যে দল তো একটার পর একটা এখন পর্যন্ত অপরাজিত আছে, গতবার তো প্রথম ম্যাচটা হেরে গিয়েছিল। মূল কারণ কি আপনার কাছে মনে হচ্ছে যে এই অচেনা লাগছে কেন? মূল কারণ আপনার আসলে আপনি অ্যাটাক এবং ডিফেন্স দুই দিকেই বলতে হবে। আমরা যদি অ্যাটাকের ক্ষেত্রে বলি, অ্যাটাকে হ্যাঁ আর্জেন্টিনা গোল পেয়েছে, 11টা গোল পেয়েছে এখন পর্যন্ত। এবং এমন না যে জার্মানি যেমন একটা ম্যাচে জার্মানিও 11 গোল পেয়েছিল, জার্মানি তো বাদ হয়ে গেল, বাট জার্মানিও 11 গোল পেয়েছে, কিন্তু জার্মানি এর মধ্যে একটা ম্যাচেই 7 গোল। ম্যাচেই 7 আপ। আর্জেন্টিনার 7, আর্জেন্টিনার সেটা না।
আর্জেন্টিনা যেটা হচ্ছে আর্জেন্টিনা কনসিস্টেন্টলি প্রত্যেক ম্যাচে গোল পেয়েছে, কিন্তু এই গোলের বাইরে যেই মোমেন্টগুলোতে গোল হচ্ছে সেই মোমেন্টগুলোতে ক্রিয়েশনের বাইরে পুরো ম্যাচ জুড়ে আর্জেন্টিনার অ্যাটাক বা চান্স ক্রিয়েশন যদি বলেন, সেই জায়গায় একটা দুর্বলতা দেখা যাচ্ছে। কীরকম আপনি সেটা কয়েকটা স্ট্যাটে আমরা হয়তো দেখাতে পারি দর্শকদেরকে। দেখুন, ওপেন প্লে থেকে আমরা যে আর্জেন্টিনাকে কীভাবে চিনি, যে আর্জেন্টিনা খুব একটা ক্রসে খেলে না, আর্জেন্টিনা খুব একটা কি বলবো, যে কুইক ট্রানজিশন যদি আমরা বলি, কুইক ট্রানজিশনে সেই রকম আর্জেন্টিনা খেলে না। আর্জেন্টিনা মূলত ছোট ছোট পাসে আস্তে আস্তে করে উঠে যায়, অপোনেন্ট বক্সের কাছে গিয়ে মেসি, আলভারেজ, মার্টিনেজ এদের একটা মুভমেন্ট তৈরি হয়, খুব কুইক মুভমেন্ট, সেখান থেকে গোলটা হয়তো বেরিয়ে যায়। বাট ওপেন প্লেতে আমরা যেটাকে বলি যে সেট পিসের বাইরে, কর্নার, ফ্রি কিক এগুলোর বাইরে যে ওপেন প্লে, নিজেরা খেলা গড়ে যে আক্রমণ, সেই জায়গাটাতে এবার আর্জেন্টিনার একটা দুর্বলতা যদি বলেন, দুর্বলতা বলতে আগের মতো ক্ষিপ্রতা বা আগের মতো যে আগে যে ভয়ঙ্কর একটা দেখা যেত আর্জেন্টিনাকে, সেটা এবার আর মনে হচ্ছে না। এবং সেটা স্ট্যাটও আপনাকে সেটাই বলবে। আর্জেন্টিনার 11 গোলের মধ্যে ওপেন প্লে থেকে এসেছে 6টি, তার মধ্যে 5টাই, তার মানে হচ্ছে 5টাই সেট পিস থেকে। তো আর্জেন্টিনার মতো দল যারা ঠিক কর্নার বা ফ্রি কিকের ক্ষেত্রে মেসির একটা বড় ওয়েপন, বাট কর্নারের উপর অতটা ভরসা করে না, তাদের যদি 11টা গোলের মধ্যে প্রায় অর্ধেকই যদি সেট পিস থেকে আসে, সেটা কিন্তু আপনার আর্জেন্টিনার ওভারঅল অ্যাটাকের ব্যাপারে একটা নেগেটিভ ভাইব দেবে, যে আর্জেন্টিনার অ্যাটাক তার মানে হচ্ছে বা মিডফিল্ড থেকে যে বিল্ড আপ প্লে সেটা ঠিকভাবে হচ্ছে না। আর্জেন্টিনার সুযোগ তৈরি করেছে মাত্র 6টি, এবং শেষ 16তে যে দলগুলো উঠেছে এর মধ্যে 10টা দলই, মানে 6টা দল হচ্ছে আর্জেন্টিনার চেয়ে কম ওপেন প্লেতে কম চান্স ক্রিয়েট করেছে। তার মধ্যে যে দলগুলোর নাম আসলে আমরা পর্দায় দেখতে পাচ্ছি, এক্স্যাক্টলি এই দলগুলো আপনি ইকুয়েডর, ঘানা, প্যারাগুয়ে, দক্ষিণ আফ্রিকা, বসনিয়া, ইউএসএ এবার যদিও একটু গোল পেয়েছে, বাট এর কোনো দলকে আপনি আর্জেন্টিনার চেয়ে ওপেন প্লেতে চান্স ক্রিয়েশনের জন্য আপনি আর্জেন্টিনার চেয়ে এগিয়ে রাখবেন না। তো তারাই আর্জেন্টিনার চেয়ে পিছিয়ে আছে। বাট আর্জেন্টিনার চেয়ে 6টা, আর আর্জেন্টিনার একটা দল বাদ দিলে মানে হচ্ছে 9টা দলই আর্জেন্টিনার চেয়ে ওপেন প্লেতে চান্স ক্রিয়েশনে এগিয়ে আছে রাউন্ড অফ 16 যারা উঠেছে। তো এইটা আর্জেন্টিনার, আমরা যে অ্যাটাকের ক্ষেত্রে বলছি যে কেন আর্জেন্টিনাকে আর্জেন্টিনা লাগছে না, তার একটা বড় রিজন হচ্ছে ওপেন প্লে থেকে চান্স ক্রিয়েশন হচ্ছে না। মানে হচ্ছে আপনার ক্রিয়েটিভ প্লে মেকিংয়ে একটা খামতি বা ঘাটতি থেকে যাচ্ছে। এরপর আসুন, আমরা সুযোগ তৈরির কথা বলছিলাম। সুযোগ তৈরিতে আর্জেন্টিনা খুবই পিছিয়ে। কীরকম? আর্জেন্টিনা সুযোগ তৈরি করেছে মাত্র 30টি, 11টা গোল করেছে, তার সেটা 30টা চান্স থেকে এসেছে। এটা আর্জেন্টিনার ফিনিশিংয়ের ব্যাপারে খুব ভালো একটা ধারণা দেবে, যে আর্জেন্টিনা যেই চান্স ক্রিয়েট করে তার একটা অলমোস্ট 33% তারা কিন্তু সেই সুযোগটা কাজে লাগাচ্ছে। 30টার মধ্যে 11টাই গোল। কিন্তু এই যে মাত্র 4 ম্যাচে মাত্র 30টা চান্স তৈরি করা, এটা কিন্তু আবার ওই যে আমরা আগে যেটা বলছিলাম আর্জেন্টিনার মিডফিল্ড এবং আর্জেন্টিনার ক্রিয়েটিভ প্লে মেকিং, এইটার ব্যাপারে একটা নেগেটিভ ভাইব দেবে, যেটা র্যাঙ্কিংয়ে 25তম, রাউন্ড অফ 32তে যে 32টা দল ছিল তার মধ্যে 25তম ছিল। এবং এর চেয়ে আর্জেন্টিনা এই পরিসংখ্যানটা যেটা আপনি দেখালেন, এটা কিন্তু অবিশ্বাস্য। আর্জেন্টিনার মতো এক্স্যাক্টলি। এবং কেপ ভার্দে, সুইডেন, ইকুয়েডর এরা আর্জেন্টিনার চেয়ে চান্স বেশি ক্রিয়েট করেছে। তো এটা তো একটা আর্জেন্টিনার জন্য নেগেটিভ ভাইব দেবে, তাই না? এবং এটা তো রাউন্ড অফ 32, শেষ 16তে ওটা দলগুলোর মধ্যে শুধু প্যারাগুয়ে হচ্ছে আর্জেন্টিনার চেয়ে কম চান্স ক্রিয়েট, যে দলটা পুরো মাত্রায় একটা ডিফেন্সিভ ফুটবল খেলে। তো এটা ওই যে আমরা যেটা বলছিলাম আর্জেন্টিনার চান্স ক্রিয়েশনের ক্ষেত্রে এবার একটা, বা ক্রিয়েটিভ প্লে মেকিং এর ক্ষেত্রে একটা দুর্বলতা দেখা যাচ্ছে। এটা একটা রিজন হতে পারে যে আপনার মেসি হয়তো একটু ক্রিয়েটিভ প্লে মেকিং এ 2022-এ যতটা মেসি ডিপেন্ডেন্সি কি বেড়ে গেছে আর্জেন্টিনার, সেটা আমরা একটু পরে আসছি। বাট যেটা বলছিলাম চান্স ক্রিয়েশন কেন হচ্ছে না, তার একটা বড় রিজন হচ্ছে মেসি এবার ক্রিয়েটিভ প্লে মেকিং এ 2022-এ যতটা ইনভলভ ছিলেন তার চেয়ে একটু কম ইনভলভ। এখন পর্যন্ত একটি অ্যাসিস্টও করেনি মেসি। এক্স্যাক্টলি। এবং সেটাও এটাও রেকর্ড কিন্তু বলে দিচ্ছে মেসির একটা অ্যাসিস্টও নাই। এবার আসি বিগ চান্স। আমরা তো এখন চান্সের কথা বললাম। বিগ চান্স যেটাকে বলা হয় যে মানে যেখান থেকে এই চান্সটা ক্রিয়েট করলে যে যার কাছে বলটা পাওয়া যাবে তার গোল করার প্রবাবিলিটি অনেক বেশি, মানে গোল করাটাই ধরে নেওয়া হবে যে গোল তার করারই কথা, না করলে সেটা বরং খুব বাজে একটা ব্যাপার হবে আর কি। তো আর্জেন্টিনা বিগ চান্স তৈরি করেছে মাত্র 7টা। আর আপনার গোল কিন্তু সবসময় যে বিগ চান্স থেকে হয় তা না, আপনার নর্মাল চান্স থেকেও গোল হতে পারে, লং ডিস্টেন্স গোল। হ্যাঁ এক্স্যাক্টলি, যেমন আপনি লং ডিস্টেন্স থেকে গোল করলেন সেটা কিন্তু আপনার বিগ চান্স না, কিন্তু আপনি যেমন একেবারে যে ট্যাপিনের ক্ষেত্রে একেবারে গোল পোস্টের সামনে দিয়ে বলটা যাচ্ছে ওইটা বিগ চান্স, ওই রকম আর কি। তো বিগ চান্স মাত্র তৈরি করেছে 7টা। এটা কিন্তু একটা খুবই আর্জেন্টিনার মতো দলের জন্য 4 ম্যাচে 7টা চান্স, বিগ চান্স, এটা মানে আর্জেন্টিনা অ্যাকচুয়ালি সেই অর্থে চান্স ক্রিয়েটই করছে না। তো এর মধ্যে শুধু আর্জেন্টিনার যে কম চান্স তৈরি করেছে মিশর আর প্যারাগুয়ে,
যারা দুই দলই ডিফেন্সিভ, যারা দুই দলই বেটার অপোনেন্ট পেয়েছে। আর্জেন্টিনা কিন্তু আর্জেন্টিনার চেয়ে লেসার অপোনেন্ট পেয়েছে। তো এই এটা একটা গুরুত্বপূর্ণ এক্স্যাক্টলি আপনি কার বিপক্ষে খেলছেন সেটাও তো একটা হিসাব করতে হবে। আর্জেন্টিনার চেয়ে লেসার অপোনেন্টের সাথে বিগ চান্স ক্রিয়েট করা 7টা, হ্যাঁ আর্জেন্টিনার লেসার অপোনেন্ট মানে হচ্ছে লেসার অপোনেন্ট ডি ব্লকে খেলছে, কিন্তু তার মধ্যেও মাত্র 7টা চান্স, 4 ম্যাচে 7টা, মানে ম্যাচ প্রতি 2টাও না। এটা কিন্তু ওই যে আর্জেন্টিনার ক্রিয়েটিভ প্লে মেকিং এর ব্যাপারে একটা বাজে ধারণা দেবে। তো এরপর যদি আপনি যেটা বলছিলেন মেসি ডিপেন্ডেন্সি বেড়ে গেছে কিনা, মেসি ডিপেন্ডেন্ট, আমরা একটু আগে বলছিলাম যে মেসি এবার ক্রিয়েটিভ প্লে মেকিংয়ে বা বিল্ড আপে অতটা ইনভলভ না। মেসিকে আপনি দেখবেন যে হয়তো যেটা অলরেডি সোশ্যাল মিডিয়াতে অনেকেই, মেসি তো সারাক্ষণ হাঁটতেই থাকেন, মেসি তো খুব দৌড়ান কম, মানে তাকে পায়চারি করতে দেখা যায় পায়চারি বেশি। হ্যাঁ, এই পায়চারির পেছনে স্ট্র্যাটেজি আছে। যেমন আপনি জাস্ট কেপ ভার্দে বিপক্ষে ম্যাচে মেসি যে গোলটা করেছেন তার আগের কিছু মুভমেন্ট যদি খেয়াল করেন, তিনি হাঁটছিলেন, এবং যেটা মেসির ক্ষেত্রে গার্দিওলা অনেক আগে বলেছিলেন, তিনি হাঁটার মানে হচ্ছে তিনি অপোনেন্টকে স্ক্যান করছেন। এবং কেপ ভার্দে বিপক্ষে ম্যাচের জাস্ট আগেই বলটা যখন মিডফিল্ডে, মেসি একটু খোলা জায়গায় ছিলেন, কিন্তু তিনি নিজের কাছে পাস না দিয়ে বললেন যে পাশে একটা প্লেয়ারকে পাস দিতে, এবং সেখান থেকে একটা চান্স ক্রিয়েট হলো। পরে যখন লিসান্দ্রো মার্টিনেজ যখন পাসটা দিয়েছিলেন, তার আগে তিনি লিসান্দ্রো মার্টিনেজকে বলে দিয়েছিলেন যা ওই হিসাবে যে আমি এরকম একটা রান নেবো, তুমি তখন বলটা আমাকে দেবে। তার মানে হচ্ছে উনি ওই জায়গায় যে কখন কোন দিক দিয়ে রান নিতে হবে। এনিওয়ে, সেটা হচ্ছে মেসির গোল করার ক্ষেত্রে মেসির মুন্সিয়ানা বলুন, বা জায়গা বের করার ক্ষেত্রে মেসির মুন্সিয়ানা। কিন্তু আমরা যেটা বলছিলাম যে বিল্ড আপে, এবার যে নিচে নেমে এসে মেসি যতটা বিল্ড আপে ইনভলভ ছিলেন গতবার, এবার সেটা খুব একটা হচ্ছে না। মেসি ওই যে হেঁটে হেঁটে হচ্ছে অপোনেন্টের ডিফেন্স লাইনের আগে কোনো একটা ফাঁকা জায়গা নিয়ে নেন, যেখান থেকে তিনি গোলটা করতে পারেন। এখন এইটা আর্জেন্টিনার একটা স্ট্র্যাটেজি হতে পারে, যেহেতু মেসির বয়স 39, তার পক্ষে মিডফিল্ডে গিয়ে আবার কাভার করে এসে বক্সে আসাটা হয়তো টাফ। কিন্তু এটার একটা ঝামেলা যেটা হচ্ছে, এটার কারণে আর্জেন্টিনা গোলের জন্য অনেক বেশি মেসি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, যেটা স্ট্যাটও আপনাকে বলবে যে 11টা গোলের মধ্যে 7টাই মেসির, এবং একটা হচ্ছে আত্মঘাতী গোল। তো তার মানে বাকি সবাই মিলে মাত্র 3টা গোল করেছেন 4 ম্যাচে। এটা কিন্তু আর্জেন্টিনার জন্য এটা, তার মধ্যে আবার 2টি গোল হয়েছে যখন মেসি মাঠে ছিলেন না, জর্ডানের বিপক্ষে। তো এটা একটা আর্জেন্টিনার জন্য একটা বাজে দিকই বলতে পারেন। এবং মেসি ডিপেন্ডেন্সি যে কথা উঠছে সেটা কিন্তু একেবারে অযৌক্তিক নয়, এটাও আপনার স্ট্যাটিক প্রমাণ আছে। আর্জেন্টিনা দল 4 ম্যাচে মোট শট নিয়েছে 56টি, এর মধ্যে মেসিরই শট 24টি, অর্থাৎ প্রায় 43% শট। এর চেয়ে বাজে যে দিকটা, এনজো ফার্নান্দেজ ছাড়া আর কেউ 5টির বেশি শট নেননি, মানে চেষ্টাটাও করছেন না। এক্স্যাক্টলি, চেষ্টা বা ওই জায়গাটা যেতে না, হ্যাঁ, বা জায়গাটায় যেতে পারছেন না। তাহলে আপনার ওয়্যার ইজ হুলিয়ান আলভারেজ, ওয়্যার ইজ লাউতারো মার্টিনেজ, ওয়্যার ইজ নিকো পাস তো বাট অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে যিনি খেলছেন থিয়াগো আলমাদা, ওয়্যার ইজ থিয়াগো আলমাদা? হ্যাঁ, তো ওই কোশ্চেনটা তো উঠবে যে তাহলে মেসির যদি 43%, এর বাইরে 5টা শট যদি এনজো ফার্নান্দেজ ঠিক আছে 2022-এর চেয়ে এবার একটু তিনি অ্যাডভান্স পজিশনে খেলছেন কিছুটা, বাট স্টিল তিনি মিডফিল্ডারই। তো সেই জায়গায় বাকিরা তাহলে কোথায়, ওই কোশ্চেনটা আসবে। এবার আসুন টার্গেটের শট, অন টার্গেট শট 25টা, এর মধ্যে মেসিরই 15টা, 60%। তো বাকিরা সবাই মিলে 40%, মেসি একাই 60%। যেটা হ্যাঁ, গোলের মেসি গোল করছেন, মেসি গোল করতে জানেন, মেসিকে খেলানোর জন্যই 39 বছর বয়সের মেসিকে। তাছাড়া এই যে একটা ছবিও দিয়ে রেখেছেন গোট, এটাও একটা কারণ। আর্জেন্টিন গোট তো ডেফিনেটলি আর্জেন্টিনা ফ্যানরা মানবেন, হয়তো ম্যারাডোনা এবং মেসির মধ্যে একটা ভাগাভাগি হতে পারে, বাট বা দুজনকে ইয়ে করবে। বাট যেটা বললাম যে আপনি মেসিকে খেলানোর জন্য হয়তো স্ট্র্যাটেজিটা সেভাবে ডিজাইন করেছেন যে মেসি যাতে অপোনেন্ট ডিফেন্সের সামনেই বলটা পান, মেসিকে যাতে খুব বেশি নিচে নামতে না হয়, খুব বেশি পরিশ্রম করতে না হয়। বাট সেটা ঠিক আছে, সেটা আপনি মেসির কাছ থেকে বেস্ট আউটপুটটা বের করতে যাচ্ছেন, কিন্তু তার পাশাপাশি তো অন্যদেরকেও কিছুটা এগিয়ে আসতে হবে, না হলে তো পুরো দলটা ওই যে আবার মেসি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। তো এই স্ট্যাটটাও সেটাই প্রমাণ দিচ্ছে। এরপর আসুন আর্জেন্টিনার বিগ চান্সের কথা বলছিলাম 7টা, এর মধ্যে মেসি তৈরি করেছেন 4টা, বাকি সবাই মিলে 3টা। তো এই চিত্রগুলোর তো ওই জিনিসটাই বলে যে আর্জেন্টিনা খুব বেশি মেসি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। তো এটা তো অপোনেন্টের জন্য একটা আসলে মানে ট্যাকটিক্সের জায়গা হতে পারে যে মেসিকে কোনোভাবে আটকে দিতে পারলে আর্জেন্টিনার অ্যাটাক লাইনও অনেকটাই ব্লক হয়ে যাবে। আপনি কেপ ভার্দের বিপক্ষে ম্যাচটাই যদি দেখেন, কেপ ভার্দের বিপক্ষে মেসি ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স গোলটা যে পেয়েছেন, ওই গোলটা হওয়ার কোনো রিজন ছিল না। এটা যদি মেসি না হতো, যেভাবে তিনি বলটা পেছন থেকে আসা বলটা এভাবে কন্ট্রোলে নিয়েছেন, সেখান থেকে আবার ডিফেন্ডারকে এবং গোলকিপারকে কোনো সুযোগ না দিয়ে গোলটা করে ফেলেছেন, এটা মেসি না হলে বা এইরকম
চোজেন এক দুইজন না হলে মেসি, নেইমার, এমবাপে। এমবাপ্পেরও কন্ট্রোল এই ধরনের হয়তো আচ্ছা। না। লামিন ইয়ামালের ক্ষেত্রে হয়তো কিছুটা হতে পারে, যাদের হচ্ছে বলটা একেবারে পায়ের সাথে গ্লুয়ের মতো লেগে থাকে, গ্লু মানে আঠার মতো লেগে থাকে, ওই রকম একটা ব্যাপার। এমবাপ্পের ক্ষেত্রে হয়তো হতে পারতো, বাট এমবাপ্পের হচ্ছে শট নেওয়ার আগে একটু জায়গা লাগে। তো মেসির ওই দিন জায়গা ছিল না গোলকিপার এবং ডিফেন্ডার মাঝখানে। এনিওয়ে, তো ওই জায়গায় ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স হয়তো গোলটা পেয়ে গেছেন বা কিছু শট নিয়েছেন, কিন্তু যেই দিন মেসি এরকম ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স, প্রত্যেকদিন তার একই রকম যাবে না। না। সো মেসি যেদিন ওরকম খেলতে পারবেন না, সেদিন কি হবে? এই কারণে কোশ্চেনটা হচ্ছে যে মেসিকে আটকে দিলে আর্জেন্টিনার প্ল্যান বি কি হবে? অবভিয়াসলি অপোনেন্ট এখন এই জিনিসটা তো যদি সবারই চোখে পড়ে, অপোনেন্টের চোখে না পড়াতে কোনো রিজন নেই। এখন যেখানে সব ডেটা ভিত্তিক অ্যানালাইসিস হচ্ছে, ল্যাপটপে অনেক সবকিছুই ডিভাইস করে ফেলা, এআই যোগ হচ্ছে কোচিং এর। এটি ম্যাচ চলাকালীন সময় আমরা ওই যে হাইড্রেশন ব্রেকের সময় দেখতে পাই যে তখনও পর্যন্ত ট্যাব ল্যাপটপ নিয়ে অ্যানালাইসিস হচ্ছে। আচ্ছা, তো সেখানে অবভিয়াসলি আর্জেন্টিনার মেসি ডিপেন্ডেন্স 43% শটের, 43% মেসির, অন টার্গেট শটের 60%, বিগ চান্সের 57%, পেনাল্টি এরিয়া এন্ট্রি মানে বক্সে ঢোকার ক্ষেত্রে যে সেখানেও তার পাস থেকে হচ্ছে 35%। হ্যাঁ, মেসি ওই পাসটা তো বক্সের বাইরে থেকেই দিচ্ছেন, কিন্তু তার পাস থেকে 35% পেনাল্টি এরিয়া এন্ট্রি হচ্ছে। তো এই পুরোটা ব্যাপার বলা যায় আর্জেন্টিনা ইজ হ্যাভিলি মেসি ডিপেন্ডেন্ট। তো সেটাই পাল্টা কোশ্চেনটা তুলে ধরা যে তাহলে যদি মেসিকে আটকে দিতে পারে, তাহলে আর্জেন্টিনার প্ল্যান বি কি হবে? কারণ আপনি তো মেসিকে মাঠ থেকে তুলে দিতে পারবেন না। না, তো মেসিকে নিয়ে খেলতে হবে। অবস্থা এমন দাঁড়িয়েছে এক পায়ে থাকলেও মেসিকে মাঠে রাখতে হবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে মেসিকে মাঠে রাখলে অপোনেন্ট মেসিকে মার্ক করে রাখবে, সেক্ষেত্রে প্ল্যান বি কি হবে, যেটা আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। তো এটা একটা বড় আর্জেন্টিনার দুশ্চিন্তার বিষয় আর কি। এটার দিক থেকে আমার কাছে মনে হচ্ছে আর্জেন্টিনা না হওয়ার, আর্জেন্টিনার মতো 2022-এর আর্জেন্টিনার মতো না লাগার একটা বড় রিজন হচ্ছে, মানে দুইটা বড় রিজন হচ্ছে এটা। একটা হচ্ছে মেসি ডিপেন্ডেন্স, আর একটা হচ্ছে অ্যাটাকের ক্ষেত্রে ক্রিয়েটিভ প্লে মেকিং এর ক্ষেত্রে একটা দুর্বলতা দেখা যাচ্ছে। এ তো গেল অ্যাটাকের কথা, আর ডিফেন্স? ডিফেন্সের ক্ষেত্রে ঠিক আপনি হয়তো ওইভাবে স্ট্যাটিস্টিক্স দিয়ে অতটা ডিফাইন করতে পারবেন না, বাট যেটা ডিফাইন করা চোখের দেখা থেকে যেটা ডিফাইন করা যায় সেটা হচ্ছে আর্জেন্টিনার দুইটা উইং ব্যাক পজিশন খুবই উইক, যেটা আমরা আর্জেন্টিনার ম্যাচে বারবার দেখছি। আর্জেন্টিনার দুইটা উইং ব্যাক পজিশন অ্যাটাকে উঠে গেলে ডিফেন্সে উইক হয়ে পড়ে। স্পেশালি এই জায়গাটায় যারা আর্জেন্টিনা তো এখন পর্যন্ত খেলেছেই মূলত যারা ডিপ ব্লকে খেলে এই ধরনের টিমের সাথে, এই ধরনের টিম কিন্তু আবার অ্যাটাকে উঠে হচ্ছে আপনার খুব কুইক ট্রানজিশন দিয়ে কাউন্টার অ্যাটাকে যায়। তো সেই জায়গায় আর্জেন্টিনার দুই উইং ব্যাক স্পেশালি, যেহেতু তারা অ্যাটাকের সময় উপরে উঠে যান, অপোনেন্টের কাউন্টার অ্যাটাকের সময় নিচে নামতে তাদের একটা বেগ পেতে হচ্ছে, এবং সেই জায়গাটা আর্জেন্টিনার একটা দুর্বলতা আমরা বারবার খেয়াল করছি যে আর্জেন্টিনার দুই উইং ব্যাকের জায়গা দিয়ে বারবার ঢুকে যাচ্ছে। হ্যাঁ, আর্জেন্টিনার দুই সেন্টার ব্যাক খুব ভালো খেলছেন, গোলকিপার এখন পর্যন্ত খুব ভালো খেলছেন, কিন্তু দুই উইং ব্যাক যে জায়গা দিয়ে যেহেতু কাউন্টার অ্যাটাকে বারবার উঠে যাচ্ছে, সেটা একদিকে আর্জেন্টিনার দুই উইং ব্যাকের দুর্বলতার কথা বলে, প্লাস আমরা যেটাকে রেস ডিফেন্স বলি, যেটাকে সহজ আপনি এই প্রসঙ্গটি কেপ ভার্দে ম্যাচের আগেও এনেছিলেন, এবং কেপ ভার্দে ম্যাচে কিন্তু এটা আরো প্রকটভাবে ফুটে উঠেছে। হ্যাঁ, আপনার দুইটা গোল হয়েছে কেপ ভার্দের, দুইটা গোল, একটা হচ্ছে ডান দিক থেকে লেফট ব্যাককে কাটিয়ে, আরেকটা হচ্ছে বাম দিকে আর্জেন্টিনার রাইট ব্যাককে বাইপাস করে। ওইটা তো অবশ্য ওয়ান্ডারফুল একটা শট এবং অবিশ্বাস্য একটা শট গোল হয়েছে। বাট যে গোল দিয়েছে সে গোল দিয়ে যদি মাথায় হাত দেয়, হ্যাঁ, কিন্তু তার আগে তো সে ওই যে ডান দিকে কাট ব্যাক করে ঢুকেছে, তো ওই জায়গাটাতে আর্জেন্টিনার প্রবলেম হচ্ছে। সো একদিক এটা দুইটা প্রবলেম হতে পারে। এক, আর্জেন্টিনার ফুল ব্যাকদের নিয়ে সমস্যা হতে পারে, তাদের কোয়ালিটি নিয়ে কোশ্চেন টুর্নামেন্টের আগে থেকেই ছিল যে আর্জেন্টিনার ফুল ব্যাকটা ঠিক ওয়ার্ল্ডের বেস্ট ক্যাটাগরিতে ডেফিনেটলি পড়ান না। আরেক দিক থেকে কৌশলের ক্ষেত্রে কোশ্চেন আসতে পারে যে আর্জেন্টিনা তাহলে রেস্ট ডিফেন্স, যেটাকে আমরা বলি, যে সহজ বাংলায় বলতে গেলে যে বাড়ির কেউ কয়েকজন যদি ঘুরতে যান, অন্যরা যদি বাড়ি পাহারা দেন, অন্য যারা বাড়ি পাহারা দেবেন তারা কয়জন থাকবেন, কিভাবে থাকবেন, এই ব্যাপারটা যে আপনার টিমের 11 জনের মধ্যে ঘুরতে যাওয়া মানে হচ্ছে অপোনেন্ট বক্সের দিকে চলে যাওয়া, সেটা যদি ধরেন আউটফিল্ডে 10 জনের মধ্যে 6 জন চলে গেলো বা 7 জন চলে গেলো, বাকি যে 4 জন বা 3 জন এদেরকে আপনি পেছনে রাখছেন, এটাই তো হচ্ছে রেস ডিফেন্স। ওই রেস ডিফেন্সের ফরমেশনটা কি হবে বা পজিশনিং কি হবে, এই জায়গাটা নিয়ে হয়তো স্কালোনির একটু চিন্তা করার জায়গা আছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আর্জেন্টিনার মতো নয়, এটা কেন আপনাদের কি মনে হচ্ছে কিনা সেটা আমাদেরকে জানাতে পারেন। আর যদি আপনাদের মনে হয় যে আর্জেন্টিনা এমন ফুটবল খেলেও যদি বিশ্বকাপ জেতে, এটাই শেষ কথা, সুন্দর ফুটবলের দরকার নেই, সবই আমাদেরকে জানাতে পারেন কমেন্টে। আর পর্তুগালের সমর্থক যারা আছেন তারাও ম্যাচটা দেখবেন। বিশ্বকাপ পুরোটা সময় জুড়ে আমরা চর্চায় প্রতিদিন হাজির হব, দারুণ সব কন্টেন্ট অ্যানালাইসিস সব নিয়ে। সেসবের অংশ হতে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।